সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সামনে এসেছি। আমি বদরুন্নাহার, প্রভাষক, রসায়ন, কবি নজরুল সরকারি কলেজ। আমি তোমাদের এইচএসসি বিজ্ঞান বিভাগের ছাত্রদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার ক্লাসে আজকে তোমাদের সাথে আছি। করোনাকালীন বৈশ্বিক মহামারীতে আজ জনজীবন বিপন্ন। আমরা কেউ ভালো নেই। আমরা আমাদের প্রাত্যহিক কাজে ফিরে যেতে পারছি না, কিন্তু তাই বলে কি সময় বসে থাকবে? সময় ও নদীর স্রোত কারো জন্য বসে থাকে না। তাই সময়কে কাজে লাগানোর জন্য আমাদের কলেজ কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমের আয়োজন করেছে। উক্ত কার্যক্রমকে সফল ও ফলপ্রসূ করার জন্য যেমন রয়েছে আমাদের কলেজ কর্তৃপক্ষের অবদান, তেমনি তোমাদের অবদানও কিন্তু কম নয়। তোমরা ক্লাসটিকে আরও বেশি সাফল্যমণ্ডিত করতে পারো তোমাদের উপস্থিতির দ্বারা। আশা করি তোমরা ক্লাসে উপস্থিত থাকবা। তো আমরা আমাদের লেকচার শুরু করি। একটি চিত্র দেখতে পাচ্ছ। স্ক্রিনে যে চিত্রটি দেখতে পাচ্ছ সেটা আসলে কিসের চিত্র? তোমাদের কি কোনো কিছু মনে হচ্ছে? এখন বৈশাখ মাস। দেখা যায় কালবৈশাখীর প্রকোপ ঝড়ে মাঝে মাঝেই আমাদের দক্ষিণ আকাশ থেকে এরকম আলোর ঝলকানি লক্ষ্য করি আমরা। সেই আলোর ঝলকানির সাথে প্রচণ্ড শব্দ। তোমরা জানো যে আলোর বেগ শব্দের বেগের চেয়ে অনেক বেশি বিধায় আলোর ঝলকানিটাই আমরা আগে দেখি। এখন সেই শব্দ বা আলোর উৎস কোথায় তা জানতে হলে আমাদেরকে মনে রাখতে হবে সেই তত্ত্ব। সেটা হলো মেঘের কণাগুলোর মধ্যে পারস্পরিক সংঘর্ষ হয়। পারস্পরিক যে ঘর্ষণ, সেই ঘর্ষণের ফলে উৎপন্ন হয় বিদ্যুৎ। আর এই বিদ্যুতের প্রচণ্ড শক্তি সাথে আলোর ঝলকানি আমরা দেখতে পাই। যেহেতু এটা একটা রসায়ন ক্লাস, তাহলে আজকে আমার টপিকসের নাম কি হবে বলো তো? তোমরা ধরেই ফেলেছ, এটা হলো তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন আমাদের রসায়ন দ্বিতীয় পত্র বইয়ের ৪র্থতম লেকচার, ৪র্থতম অধ্যায়ে এটাই আমার প্রথম লেকচার। না, এর আগেও হয়তো তোমাদের সাথে অনেক কথা বলেছি, কিন্তু অনলাইন ভিত্তিক এটা আমার প্রথম লেকচার। তো আমরা একটু বিষয়ের মধ্যে গভীরে প্রবেশ করি। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? আমরা আমাদের আজকের টপিকসে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব তার একটি হচ্ছে তড়িৎ পরিবাহী কি এবং এর প্রকারভেদ এবং এর সম্পর্কে কিছু জানব। এবং তড়িৎ পরিবাহীর একটি প্রকারভেদ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী ও এর প্রকারভেদ সম্পর্কে জানব। এখন জেনে নিই এই পাঠ শেষে আমাদের কি শিক্ষণফল অর্জিত হবে। বিভিন্ন প্রকার তড়িৎ পরিবাহী সম্পর্কে বর্ণনা করতে পারব। ধাতব ও ইলেকট্রনিক পরিবাহীর মধ্যে, ধাতব ও ইলেকট্রোলাইটিক পরিবাহীর মধ্যে পার্থক্য করতে পারব। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সম্পর্কে বলতে পারব। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সম্পর্কে জানতে পারব। আমরা একটি চিত্রের দিকে লক্ষ্য করি। আমরা বলেছি তড়িৎ। তড়িৎ শব্দটি মূলত ইলেকট্রন বা আয়নের প্রবাহ। সাধারণত ইলেকট্রনের প্রবাহ হলে এর এক ধরনের প্রকারভেদ এবং আয়নের প্রবাহ হলে অন্য ধরনের প্রকারভেদ। এখানে আমরা ইলেকট্রনের নয় আয়নের প্রবাহ দেখতে পাচ্ছি।
জিঙ্ক ধাতব পাত থেকে উৎপন্ন হচ্ছে। জিঙ্ক ধাতব পাতকে যখন একটি জিঙ্ক আয়ন সমৃদ্ধ দ্রবণে অর্ধনিমজ্জিত করা হয় তখন সেখান থেকে জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে চলে যায় এবং ত্যাগকৃত ইলেকট্রন ব্যাটারির মধ্য দিয়ে আমরা কোথায় চলে আসতে দেখছি, ত্যাগকৃত ইলেকট্রন চলে এসেছে কপার দণ্ডে এবং কপার দণ্ডের টিও নিমজ্জিত আছে কপার সমৃদ্ধ একটি ইলেকট্রোলাইটে এবং উক্ত দ্রবণ থেকে যেই কপার উৎপন্ন হয় কপার 2+, এটি পাত্রের গায়ে জমা হয়। এভাবেই বিদ্যুৎ সঞ্চালিত হয়। আমরা আমাদের ধারাবাহিক বর্ণনায় তা আরও ক্লিয়ার করার চেষ্টা করব। এখন আমরা দেখতে পাচ্ছি একটি কোষ ডায়াগ্রাম বা কোষ বিক্রিয়া। একটি কোষের দেখতেই পেয়েছি যে দুটো তড়িৎদ্বার থাকে। এই তড়িৎদ্বারগুলোর আবার নামকরণ আছে, একটির নাম অ্যানোড এবং অপরটির নাম ক্যাথোড। মূলত রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমেই বিদ্যুৎ উৎপন্ন হয়। 1600 খ্রিস্টাব্দে উইলিয়াম গিলবার্ট প্রথম তড়িৎ শব্দটি ব্যবহার করেন। তার জানা এই বিদ্যাটির প্রথম অস্তিত্ব লক্ষ্য করেন হলো বিজ্ঞানী গ্যালভানি। তিনি ব্যাঙের দেহে সচল তড়িতের অস্তিত্ব প্রমাণ লক্ষ্য করেন। এখন আমরা একটু বলে নেই যে তড়িৎ হলো দুই প্রকার, একটি হলো স্থির তড়িৎ, অপরটি হলো সচল তড়িৎ। তাহলে আমরা প্রথম চিত্রে যে দেখেছিলাম বজ্রপাতের যে আলোর ঝলকানি, সেখানে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা হলো স্থির তড়িৎ এবং গ্যালভানি আবিষ্কৃত যে বিদ্যুতের অস্তিত্ব তিনি দেখেন সেটা সচল তড়িৎ। যদি গল্পটা একটু মনে করে দেই, বিজ্ঞানী গ্যালভানি ছিলেন একজন চিকিৎসক। তিনি তার গবেষণাকালে হঠাৎ দেখলেন যে তিনি শল্য চিকিৎসার জন্য একটি ব্যাঙের নমুনা নিয়ে কাজ করছিলেন। হঠাৎ করে তার মৃত ব্যাঙটি নড়ে উঠল। তো তার মনে প্রশ্ন জাগলো, কেন এই ব্যাঙটি এরকম নড়ে উঠল? তখন তিনি তার মধ্যে কি মনে হলো যে আমি কি প্রাণের সঞ্চার করে ফেলতে পারলাম? কিন্তু না, পরবর্তীতে তিনি অনেক গবেষণার পরে দেখলেন যে ব্যাঙের দেহ ঝুলানো ছিল একটি ধাতব পাতের সাথে এবং উক্ত পাত ও দেহের মধ্যেকার ঘর্ষণের ফলে বিদ্যুৎ তৈরি হয় এবং যা ব্যাঙের শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যখন একটি বর্তনী কমপ্লিট করেছিল তখন কিন্তু তিনি তার তড়িতের অস্তিত্ব লক্ষ্য করেন। 1800 সালে বিজ্ঞানী ভোল্টা এই তড়িৎ শক্তিকে মানুষের ব্যবহারযোগ্য হিসেবে প্রথম প্রতিষ্ঠিত করেন এবং আধুনিক সভ্যতার যে চালিকা শক্তি তাই হচ্ছে তড়িৎ। আধুনিক সভ্যতার একটা দিনও আমরা বিদ্যুতের অনুপস্থিতিতে চিন্তা করতে পারি না। এই যে আমরা আজকে তোমাদের সাথে যোগাযোগ করার সুযোগ পেয়েছি, এই সুযোগটাও কিন্তু আমাদের এনে দিয়েছে বিদ্যুৎ। অনলাইন ভিত্তিক ক্লাস পরিচালনার একটি মূল অংশ জুড়েই আছে বিদ্যুতের অবদান। তাই আমরা বিদ্যুৎ আবিষ্কারের এই পথিকৃৎদেরকে সশ্রদ্ধভাবে স্মরণ করছি। আমরা জানি বর্তমানে যে জ্বালানির উৎস হিসেবে আমরা মূলত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি। তোমাদের মনে আছে নিশ্চয়ই, জীবাশ্ম অর্থাৎ জীবদেহের ধ্বংসাবশেষ থেকে উৎপন্ন যে জ্বালানি তাকে বলে জীবাশ্ম জ্বালানি। এটি একটি অনবায়নযোগ্য শক্তি, অর্থাৎ যে শক্তি একবার নিঃশেষিত হয়ে গেলে পুনরায় একে আর পাওয়া যায় না, তাকে আমরা বলি অনবায়নযোগ্য শক্তি। কিন্তু আমরা জানি যা নবায়ন করা যায় না তার কিন্তু একদিন শেষ হয়ে যায়। সেই শেষ হলেও তো আমাদেরকে চলতে হবে, তাই বিকল্প জ্বালানির উৎস হিসেবে বর্তমানে ফুয়েল সেল বা বিভিন্ন তড়িৎ রাসায়নিক কোষের ব্যবহার এখন অনস্বীকার্য হয়ে উঠেছে। তো আমরা পরবর্তী স্লাইডে একটু দেখি। প্রথমে আমরা জেনে নিই তড়িৎ রসায়ন কি। তড়িৎ এক প্রকার শক্তি। আমরা আমাদের
রসায়ন প্রথম পত্র বইয়ে আমরা দেখেছি যে শক্তির একটি সূত্র আছে যা শক্তির নিত্যতা সূত্র নামে পরিচিত। আমরা জানি শক্তির কোনো বিনাশ নেই, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, অর্থাৎ শক্তির রূপান্তর আছে। আমরা এখানে শক্তির রূপান্তর নিয়ে আলোচনা করব। তবে আমরা জানি শক্তির বিভিন্ন রকম রূপান্তর আছে, তবে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তড়িৎ শক্তির রাসায়নিক রূপান্তর অথবা রাসায়নিক শক্তির তড়িৎ শক্তিতে রূপান্তর। রসায়নের যে শাখায় তড়িৎ শক্তির ও রাসায়নিক শক্তির পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলি তড়িৎ রসায়ন। আমরা পাশে একটি চিত্র দেখতে পাচ্ছি, যেটি একটি তড়িৎ কোষের চিত্র, যেখানে আমরা দেখছি দুটো ভিন্ন ভিন্ন পাত্র এবং পাত্রে দুটো ধাতব প্রান্ত নিমজ্জিত করা আছে, অর্ধ নিমজ্জিত, এবং এদেরকে সংযুক্ত করা হয়েছে একটি ইউ আকৃতির কাঁচনলের সাহায্যে। যখন তাদেরকে বর্তনী দ্বারা যুক্ত করা হয়েছে তখন দেখা যাচ্ছে যে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, অর্থাৎ ঋণাত্মক চার্জ বিশিষ্ট অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ধনাত্মক প্রান্তের দিকে ইলেকট্রনের স্থানান্তর হচ্ছে। এই ধরনের স্থানান্তরের ফলেই বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, যার বহিঃপ্রকাশ আমরা এই লাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি। এর বিস্তারিত কিন্তু আছে পরবর্তী লেকচারে। পরবর্তী স্লাইডগুলো একটু মনোযোগ দিয়ে দেখলেই আমরা হয়তো এর বিস্তারিত এই লেকচার থেকেও জেনে যেতে পারি। তো আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। সকল পদার্থ তড়িৎ পরিবহনে সক্ষম কি? এ পর্যন্ত প্রায় 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। আমরা জানি মৌলসমূহের অনেক ধরনের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য আছে এবং এদের সমন্বয়ে তৈরি হয় বিভিন্ন রকম পদার্থ। আমরা এখন দেখব পদার্থের তড়িতের ক্ষেত্রে কি ধরনের মিথস্ক্রিয়া দেখায় তার উপর ভিত্তি করে তড়িৎ পরিবহনের শ্রেণীবিভাগ। তড়িৎ পরিবহন মূলত 3 শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণীকে আমরা বলছি তড়িৎ পরিবাহী। নামেই পরিচয় যে যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ পরিবাহী বলা হয়। সাধারণত ধাতুসমূহ যেমন কপার, আয়রন, সিলভার ইত্যাদি কঠিন অবস্থায় এবং এদের থেকে উৎপন্ন লবণ গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। সাধারণত আয়নিক যৌগগুলো বিদ্যুৎ পরিবাহী। এবার আমরা দেখি তড়িৎ অপরিবাহী বলতে কি বোঝো। যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না তাদেরকে বিদ্যুৎ অপরিবাহী বলা হয়, যেমন কাঠ, রাবার, সালফার ইত্যাদি। তড়িৎ অপরিবাহীকে আরেকটি নামে ডাকা যায়, সেটা হলো ইনসুলেটর। তোমরা কি ইনসুলেটর নামের সাথে পরিচিত? কখনো কি খেয়াল করেছো যে তোমাদের বাসায় যে ইলেকট্রনিক ইকুইপমেন্টগুলো আছে সেই ইকুইপমেন্টগুলোর তারগুলো একটু সুরক্ষিত আবরণে মোড়কে আবদ্ধ থাকে। সেই আবরণ বা মোড়কটি হচ্ছে ইনসুলেটর, যাতে কোনো রকম লিকেজ হলেও তোমার গা বিদ্যুতের সংস্পর্শ থেকে বেঁচে থাকে। কারণ আমরা জানি যদিও শক্তির অনেক সুপ্রভাব আছে কিন্তু এর কিছু কুপ্রভাবও আছে। কিন্তু কারেন্ট যদি আমাদের দেহ দিয়ে প্রবেশ করে এবং সেটি যদি বর্তনী কমপ্লিট করে সেটা কিন্তু আমাদের শক লাগার কারণ হতে পারে। তড়িৎ কুপরিবাহী। আমরা জানি মূলত আয়নিক যৌগগুলোই বিদ্যুৎ পরিবহনের সক্ষমতা দেখায়, কিন্তু কিছু কিছু সমযোজী যৌগ আছে যেটি বিদ্যুৎ পরিবহনের সক্ষমতা দেখাতে পারে। তাদের একটি উদাহরণ হলো গ্রাফাইট। গ্রাফাইট কি মনে আছে? গ্রাফাইট হচ্ছে কার্বনের একটি রূপভেদ। কার্বন দুটি অবস্থায় থাকতে পারে। বিশুদ্ধ কার্বন 2 অবস্থায় থাকে, একটি হলো হীরক, অপরটি হলো গ্রাফাইট। হীরকের মধ্যে কার্বনের
sp3 সংকরায়ন থাকার কারণে এটি বিদ্যুৎ পরিবহন করতে পারে না। অপরদিকে গ্রাফাইট sp2 সংকরণের মাধ্যমে সংযুক্ত। যেহেতু sp2 সংকরণ রয়েছে এবং তার মধ্যে একটি অসংকরিত pz অরবিটাল আছে, তাই সেই অরবিটালের সাহায্যে সে বিদ্যুৎ পরিবহন করার সক্ষমতা দেখায়। একমাত্র সমযোজী যৌগ যে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা দেখায় সেটি হচ্ছে গ্রাফাইট। এবার আমরা দেখব তড়িৎ পরিবাহী ও এর প্রকারভেদ সম্পর্কে। আমরা একটি শ্রেণীবিন্যাসের মাধ্যমে জিনিসটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। তড়িৎ পরিবাহী অর্থাৎ আমরা প্রথম দিকেই দেখেছি ইলেকট্রন বা আয়নের প্রবাহের ফলে তড়িৎ উৎপন্ন হয়। তাহলে সেই ইলেকট্রন বা আয়ন এর ভিত্তিতে তড়িৎ পরিবাহীকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো ধাতব পরিবাহী এবং অপরটি হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আমরা একটু ইংরেজিতেও জেনে নিই। ইলেকট্রনিক পরিবাহী বা ইলেকট্রনিক কন্ডাক্টর এবং অপরটি হলো ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। ওকে, নামগুলো একটু খেয়াল করো, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রোলাইটিক। ইলেকট্রনিক কন্ডাক্টর মূলত তিন প্রকার। একটি সুপরিবাহী, অর্ধপরিবাহী এবং সুপার পরিবাহী। অপরদিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীরও কয়েকটি ভাগে ভাগ করা যায়। তীব্র বা সবল তড়িৎ বিশ্লেষ্য এবং দুর্বল বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। বিস্তারিত পরবর্তী স্লাইড। এবার আমরা দেখি ধাতব বা ইলেকট্রনিক পরিবাহী। কি নাম শুনে কি কিছু মনে হচ্ছে? ধাতব পদার্থ কারা হতে পারে? তোমরা জানো যে পর্যায় সারণীর, আমরা একটু কল্পনা করি আমাদের সামনে একটি পর্যায় সারণী চলে এসেছে। পর্যায় সারণীর গ্রুপ 1, গ্রুপ 2 অথবা এস ব্লক মৌল বা ডি ব্লক মৌলগুলো কি ধাতু। ধাতু কারা? যারা সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং এই ধাতুগুলো একটি কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহনে সক্ষম। তাহলে আমরা একটু দেখব কোন কোন পরিবাহী পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের ফলে ওই পদার্থের মধ্যে কোনরূপ রাসায়নিক পরিবর্তন হয় না। শুধুমাত্র ইলেকট্রনের সঞ্চালনের মাধ্যমে এ বিদ্যুৎ পরিবাহিত হয় বলে এ জাতীয় পরিবাহীকে ইলেকট্রনিক পরিবাহী বলে। তাহলে বুঝতে পেরেছো তো ইলেকট্রনিক পরিবাহী কি? কারা হতে পারে ইলেকট্রনিক পরিবাহী? ধাতু বা ধাতু সংকর এই শ্রেণীর অন্তর্ভুক্ত বলে এ ধরনের পরিবাহীকে ধাতব পরিবাহী ও বলা হয়ে থাকে। ধাতু সম্পর্কে তো আমরা জানলাম, এস, ডি বা এফ গ্রুপের মৌলগুলো হচ্ছে ধাতু। অপরদিকে ধাতু সংকর হচ্ছে এক বা একাধিক ধাতুর কঠিন অবস্থায় মিশ্রণ। একে আমরা বলছি ধাতু সংকর। যেমন ব্রোঞ্জ একটি ধাতু সংকর। এদের তড়িৎ পরিবহন ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী থেকে বেশি হয়। এবার আমরা জেনে নিব তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটিক পরিবাহী সম্পর্কে। যে সকল পরিবাহী পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে ও এর ফলে নতুন পদার্থের সৃষ্টি হয় এবং এক্ষেত্রে আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়, এ ধরনের পরিবাহীকে ইলেকট্রোলাইটিক পরিবাহী বলে। সাধারণত জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আয়নের প্রবাহের ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। আমরা রসায়ন বিজ্ঞান বইয়ের দ্বিতীয় পত্রের তৃতীয় চ্যাপ্টারে আমরা জারণ বিজারণ সম্পর্কে আগেই জেনেছি, তাও একটু মনে করে দেই। জারণ শব্দের অর্থ হলো ইলেকট্রন ত্যাগ করা বা বর্জন করা। অপরদিকে বিজারণ শব্দের অর্থ হলো ইলেকট্রন গ্রহণ করা। অর্থাৎ যখনই ইলেকট্রন ত্যাগ ঘটে তার সাথে সাথেই কিছু ইলেকট্রন গৃহীত হয়।
অর্থাৎ ত্যাগকৃত ইলেকট্রন কোনো পদার্থ গ্রহণ করে। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? যুগপৎ বলতে পারি। যুগপৎ শব্দের অর্থ হলো একই সাথে ঘটে, কখনো ইলেকট্রন দিচ্ছে, কখনো ইলেকট্রন নিচ্ছে। যারাই ইলেকট্রন দিতে পারে এরূপ পদার্থকে আমরা বলি বিজারক। নামই কিন্তু একটু গোলমেলে হয়ে যাবে। জারণ মানে হলো ক্রিয়া, যে এই কাজটা করে সেই পদার্থটাকে আমরা বলি বিজারক। অপরদিকে বিজারণ ক্রিয়া দেখায় এরূপ পদার্থকে আমরা বলবো জারক। এবং এ ধরনের বিক্রিয়াকে একত্রে বলে রিডক্স রিঅ্যাকশন, অর্থাৎ RED রেড ফর রিডাকশন অ্যান্ড OX অক্স সার কিন্তু নয়, অক্স হলো অক্সিডেশনের সংক্ষিপ্ত রূপ। যেমন অ্যাসিড, ক্ষার বা গলিত লবণ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। এতক্ষণ আমরা ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যকার পার্থক্য দেখলাম, সম্পর্কে জেনেছি। এখন আমরা একটু পার্থক্যগুলোও জেনে নিই। মনে হচ্ছে কোনো পার্থক্য? ধাতব পরিবাহী কি আয়নের মাধ্যমে পরিবাহিত হয়? না, ধাতব পরিবাহী ইলেকট্রনের মাধ্যমে পরিবাহিত হয়। তো আমরা একটু পার্থক্যগুলো এক নজরে দেখে নিই। তাহলে আমরা কি দেখলাম? ধাতব পরিবাহী ইলেকট্রন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়, অর্থাৎ যে ধরনের পরিবাহী ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করে তাকে আমরা বলি ধাতব পরিবাহী। অপরদিকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়। ধাতব পরিবাহীর পরিবহনকালে কোনো রকম রাসায়নিক পরিবর্তন ঘটে না, অর্থাৎ এটি একটি ভৌত পরিবর্তন। আরেকটু ক্লিয়ারভাবে বললে এটি একটি অস্থায়ী ভৌত পরিবর্তন। এক্ষেত্রে তড়িৎ পরিবহন খুব দ্রুততার সাথে ঘটে এবং মুক্ত ইলেকট্রন স্তরের বিপরীত দিকে তড়িৎ পরিবহন ঘটে। যখন তোমরা আরেকটু বড় হবা, যদি তোমরা কেউ কেমিস্ট্রি নিয়ে অনার্স পড়ো, সেক্ষেত্রে দেখবা যে মুক্ত ইলেকট্রন কি, ধাতুর মধ্যে আয়নগুলো ইলেকট্রন ত্যাগ করে একটি কোর বা মজ্জার মতো তৈরি করে এবং এভাবেই ইলেকট্রন পরপর স্থানান্তরণের মাধ্যমে তড়িৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবাহিত হয়। এটাকেই বলে মুক্ত ইলেকট্রন স্তর। কারণ আমরা জানি ধাতু মাত্রই তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য ইলেকট্রন ত্যাগ করতে চায়। আর ত্যাগকৃত ইলেকট্রন কি কঠিন অবস্থায় বাইরে যেতে পারবে? না, সেটি ধাতব কোর বা মজ্জার ভিতরেই থাকে। এভাবে একটি থেকে দুটো, দুটো থেকে তিনটি, এভাবে ক্রমান্বয়ে স্থানান্তরের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। তাপমাত্রা বৃদ্ধিতে পরিবহন ক্ষমতা হ্রাস পায়, কারণ আমরা জানি যে কোনো একটা তাপমাত্রা বাড়িয়ে দিলে এমনিই ধাতুগুলো তড়িৎ পরিবহনের ক্ষেত্রে তাপ উৎপন্ন করে। সেক্ষেত্রে যদি আমরা আরও তাপমাত্রা বাড়িয়ে দিই, সেক্ষেত্রে যন্ত্রটি ভালো কাজ করতে পারবে না। বাহ্যিক চাপের কোনো প্রভাব নেই। চাপ কি? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই বলে চাপ। ধাতব পরিবাহী কঠিন হওয়ায় এটি চাপ প্রয়োগে সংকুচিত বা প্রসারিত হয় না, বিধায় এর ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। অপরদিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী মূলত আয়ন পরিবহনের মাধ্যমে বিদ্যুৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয় এবং সেক্ষেত্রে অবশ্যই রাসায়নিক পরিবর্তন ঘটে, নতুন একটি পদার্থ তৈরি হবে। ধাতব পরিবাহী তুলনায় ধীর গতিতে তড়িৎ পরিবহন সংগঠিত হয়। ধাতব পরিবাহী তুলনামূলকভাবে ধীর গতিতে তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের এই প্রক্রিয়ায় একটি স্থায়ী রাসায়নিক পরিবর্তন ঘটে এবং তাপমাত্রা বৃদ্ধিতে পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায় এবং চাপের বৃদ্ধির সাথে সাথে পরিবাহিতা বাড়ে। কারণ আমরা জানি যে
তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী মানে হলো যে সকল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে, আর বিয়োজন মাত্রা তাপমাত্রা বাড়ালে এর গতি বেড়ে যায়। আর তাপমাত্রা ও চাপের মধ্যে একটা সমানুপাতিক সম্পর্ক আছে, মনে আছে গেলুসাকের সূত্র? তাহলে আমরা এগুলো একটু পড়ে নিব বাসায়, কারণ পুরনো পড়া ভুলে গেলে চলবে না, আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা একটু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর প্রকারভেদ জেনে নিই। যদিও আমরা পূর্বের স্লাইডে দেখতে পেয়েছিলাম যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী মূলত দুই প্রকার, একটিকে বলে স্ট্রং ইলেকট্রোলাইট এবং অপরটিকে বলে উইক ইলেকট্রোলাইট। কিছু উদাহরণ দেখছি। আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, আমরা এটাও কিন্তু পড়েছি বিয়োজন মাত্রার ক্ষেত্রে কার সূত্র, কোলরাশের সূত্র আমাদের মনে আছে না? অথবা আচ্ছা, বিয়োজন মাত্রা কি? যে একটা অ্যাসিড বা ক্ষার তার জলীয় দ্রবণে কি মাত্রায় বিয়োজিত হয় সেটাই হলো তার বিয়োজন মাত্রা। ওকে, দেখছো স্ট্রং ইলেকট্রোলাইট জলীয় দ্রবণে 100% বিয়োজিত হয়, অর্থাৎ সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। কিছু উদাহরণ আমরা এখানে লক্ষ্য করছি। দেখো তো এটা কি মনে আছে? এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরেট, ক্লোরাস অ্যাসিড এবং কিছু বেজের নামও এখানে দেখতে পাচ্ছি। এবং এগুলো হলো অ্যাসিড ক্ষারের সমন্বয়ে উৎপন্ন লবণ। জলীয় দ্রবণে এরা সম্পূর্ণরূপে আয়নিত হয়। দেখো লিখেছি কি, কমপ্লিটলি আয়োনাইজড ইন ডাইলুটেড সলিউশন। আমরা জানি ডাইলুট শব্দের অর্থ হলো লঘু দ্রবণ, অর্থাৎ যে দ্রবণে দ্রাবকের পরিমাণ অত্যধিক থাকে তাকে আমরা বলি লঘু দ্রবণ। অপরদিকে যে দ্রবণে দ্রাবকের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে তাকে আমরা বলি গাঢ় দ্রবণ। এবার তড়িৎ তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষের মধ্যকার পার্থক্য একটু দেখে নিই। আমরা দেখছি একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হচ্ছে। একটা সোডিয়াম ক্লোরাইড ভেঙে একটা সোডিয়াম আয়ন এবং একটি ক্লোরাইড আয়ন উৎপন্ন করছে। এটাকে আমরা বলছি ক্যাটায়ন এবং এটাকে বলছি অ্যানায়ন। যে সকল তড়িৎ বিশ্লেষ্য যে কোনো ঘনমাত্রায় জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হতে পারে তাদেরকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে। এদের পরিবহন ক্ষমতা ধাতব পরিবাহের চেয়ে একটু কম হলেও দুর্বল তড়িৎ বিশ্লেষের চেয়ে অনেক অনেক বেশি। অপরদিকে যে সকল তড়িৎ বিশ্লেষ্য যে কোনো ঘনমাত্রায় জলীয় দ্রবণে আয়নিত হয় না, অর্থাৎ 100% আয়নিত হয় না, তাদেরকে আমরা বলি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। সাধারণত জৈব অ্যাসিড, লুইস ক্ষারক এগুলো হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ এরা জলীয় দ্রবণে আংশিক মাত্রায় বিয়োজিত হয়। অর্থাৎ এখানে আমি যদি 10টা অ্যাসিটিক অ্যাসিডের অণু দিতাম সেক্ষেত্রে কিন্তু 10টাই হাইড্রোজেন আয়ন পেতাম না, কারণ জৈব অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। এক নজরে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলো দেখে নিই। এখানে একটি নতুন টার্ম আমরা পেয়েছি, তড়িৎ অবিশ্লেষ্য। কিছু কিছু যৌগ আছে যারা জৈব বা অজৈব যৌগ হলেও তারা তড়িৎ পরিবহনে সক্ষমতা দেখায় না, যেমন পানি, ইথানল, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম, সুগার দ্রবণ, গলিত সালফার, কাঠ এবং রাবার। ইথানল। মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণগুলো আমরা দেখছি। দেখো সালফিউরাস অ্যাসিড, এটি হচ্ছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, অপরদিকে সালফিউরিক অ্যাসিড একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এবার আমরা দেখে নিই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ।
তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ঘনমাত্রা এবং এদের তাপমাত্রা। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ঘনমাত্রা বাড়লে দুই ধরনের ঘটনা ঘটে। যেহেতু আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য কিন্তু দুই প্রকারের, একটা হলো তীব্র, অপরটি হলো মৃদু। তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে পরিবাহিতা বৃদ্ধি পায়, অপরদিকে মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন হ্রাস পায়। কিন্তু দ্রবণে আয়তন বেড়ে যাওয়ার ফলে আয়ন সংখ্যা বাড়ে, ফলে পরিবাহিতা বেড়ে যায়। কারণ তুমি মনে রাখো যে আমাদের গাঢ় দ্রবণে দ্রবের পরিমাণ অত্যধিক এবং দ্রবণে দ্রাবকের পরিমাণ কম থাকে। যেহেতু দ্রাবক কম থাকে সেক্ষেত্রে দ্রবের অণু আংশিক বিয়োজিত হলেও মোটামুটি আয়ন সংখ্যা বেশিই থাকে, ফলে পরিবাহিতা বেড়ে যায়। অপরদিকে যদি এর উল্টো ঘটনা ঘটে তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা অপরিবর্তিত থাকে এবং মৃদু তড়িৎ বিশ্লেষের আয়নগুলো অনেক দূরে দূরে অবস্থান করে। ফলে দূরে অবস্থান করায় এদের মধ্যকার বিকর্ষণ বলের মান কমে যায় এবং পরিবাহিতা বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি করলেও কিন্তু পরিবাহিতা বাড়ে। আরও কিছু নিয়ামক আমরা জেনে নিই। আয়নগুলোর আকার ও চার্জ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য আয়নগুলোর চার্জ বেশি হলে পরিবাহিতা বৃদ্ধি পায়। এখানে আমরা একটি উদাহরণ দেখি। আমরা একটি উদাহরণ দেখতে চাচ্ছি সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তাহলে আমরা দেখি যে সোডিয়াম ক্লোরাইড এটি যদি বিয়োজিত হয় তাহলে কি তৈরি করে বলো তো? সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে? সোডিয়াম আয়ন। আমার লেখা কিন্তু এত খারাপ না, কিন্তু কম্পিউটারে লেখার তো একটু গ্রাফিক্স প্যাড নেই, সেক্ষেত্রে লেখাগুলো কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে, তো তোমরা একটু বুঝে নাও। এখানে ক্লোরাইড আয়ন, সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে উৎপন্ন করছে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। অপরদিকে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে কি? ক্যালসিয়াম 2+ আয়ন। ক্যালসিয়াম 2+ আয়ন। এবং অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড উৎপন্ন করছে অ্যালুমিনিয়াম 3+ আয়ন। তাহলে আমরা খেয়াল করি যে সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম 2+ এবং অ্যালুমিনিয়াম 3+, এখানে কার চার্জ বেশি? এটা? হ্যাঁ, অ্যালুমিনিয়াম 3+। সুতরাং যার যত চার্জ বেশি তার পরিবাহিতা তত বেশি। ওকে, এবার আমরা দেখছি আয়নগুলোর আকারের ক্ষেত্রে কি ঘটনা ঘটে। তড়িৎ বিশ্লেষ্য আয়নগুলোর আকার ছোট হলে দুই তড়িৎদ্বারের মধ্যে একটি নির্দিষ্ট বিভব পার্থক্যের কারণে আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পায়, ফলে পরিবাহিতা বেড়ে যায়। দেখো, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম উভয়ই কিন্তু একই গ্রুপভুক্ত মৌল, অর্থাৎ উভয়ের ক্ষেত্রে চার্জ কিন্তু সমান। এটা লিথিয়াম প্লাস, এটা সোডিয়াম প্লাস এবং এটা হলো পটাশিয়াম প্লাস, এবং একই অ্যানায়ন বিদ্যমান। তাহলে আমরা কিভাবে পরিবাহিতা হিসেব করব? দেখব যার আকার ছোট। আমরা জানি 1 গ্রুপের মৌল লিথিয়াম এবং পরে হবে সোডিয়াম, তারপর পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। সুতরাং আমরা বুঝতেই পারছি লিথিয়াম তুলনামূলকভাবে আকারে ছোট। যার আকার ছোট তার পরিবাহিতা তত বেশি।
ওকে, আমরা পরবর্তীটায় যাই। আমরা দেখছি তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে আয়নগুলোর গতিবেগ বেশি হলে পরিবাহিতা বেশি হয়। অর্থাৎ আয়নের আকার ছোট হলে তার গতিবেগ বেশি হবে, গতিবেগ বেশি হলে পরিবাহিতা বেড়ে যাবে। তড়িৎ বিশ্লেষ্যে উপস্থিত আয়নের সংখ্যার উপর ভিত্তি করে এর পরিবাহিতা বাড়ে। তড়িৎ বিশ্লেষ্য দ্রাবকে দ্রবীভূত থাকলে ওই দ্রাবকের প্রকৃতি অনুসারে পরিবাহিতা বাড়ে। মনে রাখবা যে দ্রাবক যদি পোলার সাবস্টেন্স হয় তাহলে তড়িৎ বিশ্লেষ্য যদি আয়নিক যৌগ হয় তাকে দ্রবীভূত করার ক্ষমতা বৃদ্ধি পায়। যেহেতু আয়নিত করার ক্ষমতা বেড়ে যাচ্ছে তাই এর পরিবাহিতাও বেড়ে যাবে। আমরা সেটা মনে করে রাখতে হবে তড়িৎ যে সমযোজী যৌগ সমযোজী দ্রাবকে ভালো কাজ করে। আমরা একটি আয়নিক যৌগ আয়নিক দ্রাবকে এখানে একটি ভালো কাজ করে। একটা প্রকোষ্ঠ বা একটি পাত্র তড়িৎ বিশ্লেষ্যগুলো হলো আয়নিক যৌগ। পাতকে অর্ধ নিমজ্জিত করে রাখা হয়েছে, এটা একটা পাত, এটা আরেকটা পাত, এবং এদের মধ্যকার সংযুক্ত করার জন্য একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, একটি ব্যাটারি। এবং এই যে সংযুক্ত করার ফলে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে কিনা তার উপস্থিতি জানান দিচ্ছে অ্যামিটার। তাহলে দেখো ব্যাটারির একটা ধনাত্মক প্রান্ত আছে এবং একটি আছে ঋণাত্মক প্রান্ত। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে পাতটি যুক্ত আছে তাকে আমরা বলছি অ্যানোড, এবং ঋণাত্মক প্রান্তের সাথে যে পাতটি যুক্ত আছে তাকে আমরা বলছি ক্যাথোড। এবং উভয়েই কি আছে, একটি জলীয় দ্রবণে নিমজ্জিত আছে। অর্থাৎ একটি ইলেকট্রোডকে কমপ্লিট করতে হলে একটি যুগল হিসেবে কাজ করে এরা, একটি ধাতব পাত এবং একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। ওকে, তাহলে আমরা একটু দেখে নিব এই যুগলের নাম কি। এই যুগলের নাম হলো তড়িৎ দ্বার। দেখো তড়িৎ প্রবাহের মাধ্যমে কোনো পদার্থ একাধিক পদার্থে বিশ্লিষ্ট হওয়ার বিষয়কে বলে তড়িৎ বিশ্লেষণ। আমরা আগেই দেখিয়েছি যে সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করছে। জলীয় দ্রবণে এরূপ বিশ্লিষ্ট হওয়াকেই বলে তড়িৎ বিশ্লেষণ। যে যন্ত্রের সাহায্যে এ ধরনের প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর এ ধরনের কোষের একটা নাম আছে, এটা হলো ভোল্টার কোষ। যে পাতদ্বয়ের মধ্য দিয়ে তড়িৎ দ্রবণে প্রবেশ করে এবং দ্রবণ হতে বের হয়ে যায় সেই পাতদ্বয়কে বলে ইলেকট্রোড। এই যে আমরা এখানে বলেছিলাম যে ধাতব পাত ও তড়িৎ বিশ্লেষ্যের যে যুগল তাকে আমরা বলছি ইলেকট্রোড। এবং ইলেকট্রোড কি কয় প্রকার হতে পারে? দুই প্রকার, অ্যানোড এবং ক্যাথোড। যে তড়িৎদ্বার ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে, দেখো খেয়াল করে, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত তাকে আমরা বলছি অ্যানোড। অ্যানোডে যে বিক্রিয়া সংঘটিত হয় তাকে আমরা বলি জারণ বিক্রিয়া। একটু বুঝে নেই। অ্যানোড আমরা বলেছি যখন তড়িৎ পরিবহন চালনা করা হবে তখন একটি আয়ন কি হবে, তার ক্যাটায়ন ও অ্যানায়নে ভাগ হয়ে যাবে। ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাগ হয়ে যাবে। এখন তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হবে কে কোন তড়িৎদ্বারে যাবে। তো প্রতিযোগিতা যখন একটি সমাধানে না আসে তখন তো ঝগড়াঝাটি হয়ে যায়, তাই একটা সমাধানে চলে আসলো এরা। কিভাবে সমাধান করলো? সোডিয়াম প্লাস চিন্তা করলো যে আমি যেহেতু প্লাস তাহলে সেক্ষেত্রে আমি ক্যাটায়ন আমার প্লাস মুক্ত হতে হলে আমাকে যেতে হবে কোথায়? ক্যাথোডে। অপরদিকে ক্লোরাইড আয়নে অতিরিক্ত ইলেকট্রন আছে, তখন সে কি করবে? তার অতিরিক্ত ইলেকট্রন দিয়ে একটি পরিপূর্ণ আয়ন থেকে একটি যৌগে পরিণত হবে। জানো তো ক্লোরিন একা থাকতে পারে না, সেরকম ক্লোরিন গ্যাস হিসেবে থাকতে চায়। তাহলে তাকে এরকম আয়ন থেকে এরকম আকৃতিতে যেতে হলে কি করতে হবে? অতিরিক্ত ইলেকট্রনকে ত্যাগ করতে হবে। অপরদিকে সোডিয়াম প্লাসকে ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে অতিরিক্ত ইলেকট্রন বর্জন করার জন্য তাকে একটি তড়িৎদ্বারে যেতে হবে।
আর সেই তড়িৎদ্বার অ্যানোডের আকর্ষিত সেই তড়িৎদ্বারকে আমরা বলছি অ্যানোড। অ্যানায়নের আকর্ষিত তড়িৎদ্বারকে আমরা বলছি অ্যানোড। অপরদিকে ক্যাটায়ন যে তড়িৎদ্বারে গিয়ে চার্জ বিমুক্ত হবে তাকে আমরা বলছি ক্যাথোড। বোঝা গেল অ্যানোড এবং ক্যাথোড। তাহলে যদি আমরা এক কথায় বলি অ্যানোড কোন চার্জ বিশিষ্ট তড়িৎদ্বার? অ্যানোড হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট তড়িৎদ্বার। কেন? কারণ আমরা জানি যে বিপরীত মেরুতে আকর্ষণ কাজ করে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ তড়িৎদ্বারকে আকর্ষণ করে, অপরদিকে পজিটিভ নেগেটিভ তড়িৎদ্বারকে আকর্ষণ করে। এবার আমরা এক নজরে দেখে নিই এতক্ষণ যা যা পড়লাম। তাহলে আমরা দেখেছি তড়িৎ রসায়নের ক্ষেত্রে আমরা জানলাম তড়িৎ রসায়নে তড়িতের উৎপত্তি হয় জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, এবং তড়িৎ রসায়ন থেকে আমরা একটা কোষ সম্পর্কে জেনেছি। জারণ বিজারণ হলো দুই ভাগে বিভক্ত, একটা জারণ একটা বিজারণ। অপরদিকে গ্যালভানিক কোষ ও তড়িৎ বিশ্লেষ্য কোষ, এই দুই ভাগে তড়িৎ রাসায়নিক কোষকে ভাগ করা যায়। জারণ যে তড়িৎদ্বারে সংগঠিত হয় তাকে বলে অ্যানোড, এবং বিজারণ যে তড়িৎদ্বারে সংগঠিত হয় তাকে আমরা বলি ক্যাথোড। তড়িৎ রাসায়নিক কোষেরও দুটো শ্রেণীবিভাগ দেখলাম, গ্যালভানিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ। অর্থাৎ আমরা বলেছিলাম তড়িৎ উৎপত্তির পিছনে তড়িৎ রসায়নে রয়েছে রূপান্তরের একটি ভূমিকা। শক্তি রূপান্তরিত হয়, যেখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় যে কোষে, তাকে আমরা বলি গ্যালভানিক কোষ। এখানে কি হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তির উৎস কি? জারণ বিজারণ বিক্রিয়া। অপরদিকে তড়িৎ বিশ্লেষ্য কোষকে চালনা করতে হলে বাইরে থেকে বিদ্যুৎ সরবরাহ করতে হয়। যখনই বিদ্যুৎ সরবরাহ হবে এদের মধ্যকার কোষ বিক্রিয়া সংঘটিত হবে এবং উৎপন্ন বিদ্যুৎ স্টোরেজ ট্যাঙ্কে জমা হবে। পাশের ভিডিওটি লক্ষ্য করি। এই চিত্রটি আমরা প্রথমেও দেখেছিলাম। এখানে দুই পাত্র বিশিষ্ট একটি কোষ দেখানো হয়েছে এবং এদেরকে সংযুক্ত করা হয়েছে একটি লবণ সেতুর মাধ্যমে, এবং যখন এদেরকে বর্তনী তার দ্বারা যুক্ত করা হয়েছে দুটো ঘটনা ঘটে। এই জিঙ্ক তড়িৎদ্বার থেকে ইলেকট্রন ত্যাগ করে এবং কপার দ্রবণ ওই ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কপার পাত্রের গায়ে জমা হয়, এবং কোনটি হবে অ্যানোড এবং কোনটি হবে ক্যাথোড তা নির্ভর করে এদের সক্রিয়তা সিরিজের উপর, যার বিস্তারিত আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। তাহলে আমরা একটু ভিডিওটা দেখে নিই। দুটো তড়িৎদ্বার দেখানো হয়েছে, একটি জিঙ্ক যেটি জিঙ্ক সালফেট দ্রবণে নিমজ্জিত, অপরদিকে কপার সালফেট দ্রবণে নিমজ্জিত, এবং দুজনকে জুড়ে দেওয়ার কাজটা করেছে কে? লবণ সেতু। এখানে কি ঘটনা ঘটছে? জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে। এখানে জিঙ্ক পাত্র এবং এখানে দ্রবণ। এখানেও সেম ঘটনা, কপার পাত্র এবং কপার সালফেটের দ্রবণে নিমজ্জিত করা আছে। এখন জিঙ্ক এই লবণ সেতু কি সোডিয়াম প্লাস ও ক্লোরাইড সমন্বয়ে তৈরি একটি লবণ সেতু, ইউ আকৃতির কাচনট। এখন এই যে পাত্র থেকে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করেছে, কারণ সে সক্রিয়তা সিরিজে বিজড়ন বিভবের মান তার বেশি, তাই সে ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে জিঙ্ক ত্যাগ করে 2+ আয়নে পরিণত হয়ে দ্রবণে চলে গেছে। দেখো ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু ত্যাগ করছে এবং নিজে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। অপরদিকে এই ত্যাগকৃত ইলেকট্রন বর্তনীর মাধ্যমে চলে যাচ্ছে কোথায়? কপারে। কপার ওই ইলেকট্রন গ্রহণ করে কপার 2+ থেকে কপার আয়ন হিসেবে পাত্রের গায়ে জমা হচ্ছে। দেখতে পাচ্ছ এটা কেমন ফুলে ফেপে প্রসারিত হয়ে যাচ্ছে। অপরদিকে জিঙ্ক নিজেকে নিঃশেষিত করে দিয়ে কপারকে তার
পাত্রের গায়ে সঞ্চিত হতে সাহায্য করছে এবং কতটুক কপার জমা হবে এবার তা আমরা নির্ভর দেখি করে ফ্যারাডের ফ্যারাডের বিশ্লেষণ সূত্র প্রক্রিয়া। অনুসারে। এতক্ষণ আমরা আমরা যা সামনের পড়লাম তার লেকচারে লেকচারে এটা এটা জানব। জানব। ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে দেখো, অবিশুদ্ধ ধাতু থেকে যদি আমি বিশুদ্ধ ধাতু রূপে পৃথক করতে চাই, সেক্ষেত্রে আমরা এরকম একটি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া অবলম্বন করব। এছাড়া তড়িৎ প্রলেপন, অর্থাৎ একটি অধিক সক্রিয় ধাতুর উপর একটি কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে আমরা বলি তড়িৎ প্রলেপন। এটা যদি ম্যানুয়ালি করা হয় তখন সেটাকে আমরা বলি গ্যালভানাইজিং, এবং সেটা যদি এরকম তড়িৎ বিশ্লেষণের মধ্যে করা হয় সেটাকে আমরা বলি ইলেকট্রোপ্লেট। এখানেও আমরা চিত্রটা একটু দেখতে পাচ্ছি যে এখানে ইমপিওর কপার অ্যানোড হিসেবে নিয়েছি এবং পিওর বা বিশুদ্ধ কপারকে ক্যাথোড হিসেবে নিয়েছি, এবং তারা ক্রমান্বয়ে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে বিশুদ্ধ রূপে এখানে পাত্রের গায়ে জমা হচ্ছে। ক্যাথোডে ইলেকট্রন সঞ্চিত হয় এবং অ্যানোডে ইলেকট্রন বর্জিত হয়। এতক্ষণ আমার লেকচার শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা ক্লাসে নিয়মিত হবা, এবং অনলাইন ক্লাস আয়োজনের জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।